স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথ আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ এবং সেই বিষয়ে বিস্তারিত জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আর আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। যেমনটি জানাচ্ছিলাম যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো বিভিন্ন জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের আজকের পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া জেলার নির্বাচনের খবর। এবং বগুড়া জেলার নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে আরও যুক্ত থাকবেন বগুড়া জেলার প্রতিনিধি আব্দুল সালাম বাবু। একটু কথা বলে নিব আমরা বাবুর সঙ্গে। বাবু, দেখতে পাচ্ছি আপনি একদম জনস্রোতের মাঝে রয়েছেন। নিশ্চয়ই আপনি প্রার্থী এবং জনতার সবাইকে নিয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আছেন। আমরা আপনার কাছে ফিরবো, তার আগে আমরা বগুড়া নিয়ে একটি প্রতিবেদন আছে সেটি দেখে আসি। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়া জেলা নিয়ে আজ আপনাদেরকে জানাবো। সেই বগুড়া জেলা নিয়ে যদি একটু বলতে হয় তাহলে একেবারে যদি আমরা বলি যে বছরের পর বছর ধরে অবহেলা এবং বঞ্চনার শিকার হয়ে আসছে এই বগুড়া জেলার 7 আসনের মানুষ, তাহলে আসলে খুব বেশি একটা ভুল বলা হবে না। সেদিক দিয়ে যদি আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনের কথা বলি, সেখানে সবাই কিন্তু অনেক বড় আশা নিয়ে রয়েছে। কারণ বগুড়া জেলা একদিকে যেরকম কৃষি শস্য ভাণ্ডারে ভরপুর, অন্যদিকে বলতে গেলে বিএনপির একদম আতুর ঘর বললেও এই জায়গাটা আসলে ভুল হবে না। আর ভোটারদের কথা যদি একদম স্পেসিফিক্যালি বলতে চাই, তারা কিন্তু এখনও আস্থা রাখতে চান যোগ্য প্রার্থীদের উপর। তারা বলছেন যে যাকেই তারা নির্বাচিত করবেন তিনি যেন যাতায়াত ব্যবস্থা, শিক্ষা এবং স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে নজর দেন। আর সম্ভাবনা প্রার্থীরাও কিন্তু এই বিষয়গুলোকে জোর দিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে। এই নিয়ে প্রতিবেদন আছে দর্শক আমাদের হাতে। আমরা বগুড়া জেলার 7 আসনে এই প্রতিবেদনটি দেখে আসবো। বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা গাবতলী 1983 সালে উপজেলায় পরিণত করা হয়। উত্তরে সোনাতলা, দক্ষিণে শাহজাহানপুর ও পূর্বে সারিয়াকান্দি এবং পশ্চিমে বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই উপজেলায়। এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। মোগল সম্রাট শাহজাহানের নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হয় শাজাপুর বা শাহজাহানপুর। ব্রিটিশ আমল থেকে সব রেকর্ডপত্রে মৌজাটির শাজাপুর নাম বহাল রয়েছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলার নাম হয় শাহজাহানপুর উপজেলা। 2004 সালে আনুষ্ঠানিকভাবে এই উপজেলার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জেলার গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের 42 নং আসন বগুড়া 7। এই আসনে মোট ভোটার 5,31,884 জন। এর মধ্যে পুরুষ 2,66,376 জন এবং নারী 2,65,503 জন। শস্য ভাণ্ডার খ্যাত এই দুই উপজেলায় বছর জুড়েই ধান সহ বিভিন্ন সবজি উৎপাদন হয়ে থাকে। কৃষি ও ব্যবসা নির্ভর এই আসনে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও বেকারত্ব দূরীকরণের দাবি ভোটারদের। শান্তি প্রতিষ্ঠা হতে হবে, সাধারণ মানুষ যেন তাদের কোনো কষ্ট দুঃখ না থাকে। আমরা এমন একটা প্রার্থী চাই যাদের কর্মস্থল, যাদের চাকরি যেখানে দরখাস্ত করতে যাই বগুড়া জেলা হিসেবে আমাদেরকে রিভিট করে দেওয়া লাগে। বিএনপির দুর্গখ্যাত এই আসনটির মানুষ গত 17 বছর ধরে অবহেলা আর বঞ্চনার শিকার। এই আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন দুই উপজেলার নেতাকর্মীরা। সভা সমাবেশ, গণসংযোগ, উঠোন বৈঠক হচ্ছে নিয়মিত। ইলেকশনের আগেই আমরা একটা এলাকার চাহিদা নেব গ্রাম ভিত্তিক, সেটা একটা পাণ্ডুলিপির মতো তৈরি হবে এবং এটা আমরা ক্ষমতায় গেলে এই বইটা ধরেই আমরা কাজ করব। জামায়াত ইসলামী থেকে ভোটের মাঠে আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী। মাঠে সক্রিয় ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরাও। হাসপাতালের মান উন্নয়নকরণ, আধুনিকরণ এবং রাস্তাঘাট সংস্কার করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো উন্নত করা, সন্ত্রাস, খুন আর চাঁদাবাজ এদের কাছ থেকে আমরা রক্ষা করার চেষ্টা করব। বগুড়া আর গোপালগঞ্জ এগুলো আমাদের বৈষম্য থাকবে না। আমরা আমাদের সর্বাধিক থেকে আমাদের যে ইনসাফ ভিত্তিক আমরা সেই বৈষম্যকে দূর করে আমরা সেনা ইনশাল্লাহ সবার জন্য একইভাবে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। যোগ্য শিক্ষিত ব্যক্তি ও জাতি গঠনে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা, বলছেন এই বিশ্লেষক। শিক্ষিত, নম্র, ভদ্র এবং জাতি গঠনে যারা সহায়ক ভূমিকা রাখবে
তাদের নেতৃত্বকে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। এই আসনের সার্বিক উন্নয়ন করবেন এমন প্রার্থীর প্রতি আস্থা রাখবেন ভোটাররা। সেক্ষেত্রে নতুন ভোটার সহ তরুণ প্রজন্মের ভোটাররা বদলে দিতে পারে নির্বাচনের সমীকরণ, বলছেন বিশ্লেষকরা। আলহাদি খান, নিউজ 24। দর্শক, বগুড়ার 7 আসন নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে উঠে এসেছে বগুড়ার 7 আসনের যে ভোটাররা রয়েছেন তাদের কি কি এখনো পর্যন্ত দুঃখ দুর্দশা রয়েছে এবং তারা ভোটারদের কাছ থেকে এখন এই মুহূর্তে আসলে কি কি প্রার্থনা করছেন বা কি কি আশা ব্যক্ত করছেন। আমরা এ নিয়ে আরো অনেক খবর জানবো। শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন আব্দুল সালাম বাবু। আমরা আবারও তার সঙ্গে যুক্ত হব, কথা বলবো তার সঙ্গে যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে। বাবু, কিছুক্ষণ আগে আপনার পাঠানোর প্রতিবেদন নিয়ে আমরা দেখছিলাম, সেখানে ভোটারদের কথা উঠে এসেছে, প্রার্থীদের আশার কথা উঠে এসেছে। বিস্তারিত জানাবেন আপনার সাথে কোন কোন প্রার্থীরা রয়েছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে তারা আসলে কি বলছেন। নাফিস, আপনাকে ধন্যবাদ। বগুড়া, গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসনে এবং বিগত 17 বছর এই আসনটির মানুষ একেবারেই বঞ্চিত, অবহেলিত ছিল। কারণ এই আসনের গাবতলীতেই জন্মগ্রহণ করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এই আসনের পুত্রবধূ এবং তারেক রহমানের জন্মস্থান এই গাবতলীতেই, যার কারণে অবহেলিত এবং বঞ্চিত ছিল। আজকে আমরা কথা বলবো, এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক জনাব হেলালুজ্জামান তালুকদার লালুর সাথে। তিনি জানাবেন যে তিনি দীর্ঘ সময় এমপি ছিলেন এবং কি উন্নয়ন বাকি রয়েছে এবং আগামীতে খালেদা জিয়া নির্বাচিত হলে কি উন্নয়ন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বগুড়া 7 আসনের জনগণ এবং নেতাকর্মীরা আমরা বঞ্চিত। একটু আগেই আমাদের সমন্বয়কারী উনি বললেন, বিষয় হলো যে এই এলাকায় 16টি বছর নেতাকর্মী তো সব জেলে, সাধারণ মানুষের না ছিল কোনো চাকরি, না ছিল তারা ব্যাংকের কোনো সাহায্য, ছোট উদ্যোক্তাকে মুরগির ফার্ম, গরুর ফার্ম কি বড় ইন্ডাস্ট্রি, কেউ কোনো রকম সাহায্য পায় নাই কোনো তরফ থেকেই। এই মানুষকে একেবারেই দিন মজুরের কাজ করে মানুষের দিন যাপন করতে হতো। আর্থিক অবস্থা মানুষের খুবই খারাপ। আর যেগুলো আমরা উন্নয়ন করেছিলাম, রাস্তাঘাট, ব্রিজ অনেক করেছিলাম, যেগুলো শুধু মেনটেন্যান্সের অভাবে সেগুলো অনেকগুলি খারাপ হয়ে গেছে এবং নতুন করে এই 16টি বছর তারা আর নতুন কোনো পরিকল্পনা নেয়নি। ধন্যবাদ। উনি জানালেন যে নতুন কোনো পরিকল্পনা নেয়নি, তবে আগামী দিনে কি করতে চান? আগামী দিনে প্রথমত আমাদের যে বিধ্বস্ত যে অবস্থা সেগুলো আগে পুনরায় মেরামত করে মানুষকে সচল করা, মানুষের আর্থিক ব্যাপারে, মানুষের দৈনন্দিন জীবনের যেগুলো মানুষকে সাহায্য করা, মানুষকে কৃষিকাজে, মানুষকে কৃষি কার্ড করে তাদেরকে সাহায্য করা, ছোট উদ্যোক্তাদের ব্যাংক বা ছোট ঋণ দেওয়ার ব্যবস্থা করা এবং যারা শিক্ষিত এতদিন যারা চাকরি পাননি বগুড়া শুনলেই যারা। বাবু আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আপনার কাছে ফিরবো, প্রার্থীদের কথা শুনবো। তবে দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিরোধী ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ। সেই সময় বিএনপি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। 2013 সালে রাজধানী শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর, সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাকডাউন চালানো হয়েছিল। গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে বিএনপি সারা দেশে 2 দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। তখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে কোনো পেশা কিংবা চাকরি ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ 2006 সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই নেওয়া হয়েছিল। সম্মানিত ইমাম এবং খতিবগণ, দেশে বর্তমানে কাওমি ও আলিয়া সরকারি, বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের 50,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে। এই মসজিদগুলোতে কম বেশি প্রায় 17 লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আপনারা ইমাম, খতিব, মুয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন। আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম, মুয়াজ্জিনের চাকরি নির্ভর করে। আমি মনে করি এটি হওয়া উচিত নয়, এটি হতে পারে না। এটিকে আমি ইমাম, মুয়াজ্জিনদের বিরুদ্ধে অন্যায্য আচরণ বলে মনে করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ। দর্শক, আপনারা দেখছিলেন বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, তবে এখন আমরা আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে যেতে চাই। আমরা আবারও যুক্ত হব, আমাদের প্রতিনিধি আব্দুল সালাম বাবু রয়েছেন, তার সঙ্গে কথা বলবো প্রার্থীদের সাথে। বাবু, যে বিষয়ে আসলে কথা হচ্ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, সেই বিষয়ে জানাবেন। আমরা কথা বলবো। ধন্যবাদ নাফিসা। আমরা এখন কথা বলবো গাবতলী পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির মানবাধিকার বিভাগ সম্পাদক সাইফুল ইসলাম, যিনিও নির্বাচনের দায়িত্বে রয়েছেন, যে আপনারা নির্বাচনের জন্য কতটা প্রস্তুত? ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ। আমরা 100% প্রস্তুত। আমাদের এখানে গাবতলী 7 নির্বাচন এলাকা, বগুড়া 7 গাবতলী শাহজাহানপুরের নির্বাচন এলাকার সম্মানিত সমন্বয়ক আমাদের সাবেক এমপি লালু ভাই সঙ্গে নিয়ে আমরা ইতিমধ্যেই সমস্ত ইউনিয়নের সমস্ত ওয়ার্ডের আমরা কমিটি প্রস্তুত করেছি এবং আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি ভোট চাচ্ছি। এবং আমাদের মহিলা টিম নামছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সমস্ত ইউনিটের কাজকাম আমাদের জোরালোভাবে চলছে এবং আমরা আশাবাদী 100% আমরা সাকসেসফুল হব। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই এই আসনের সুশীল সমাজের প্রতিনিধি প্রভাষক উজ্জ্বল কুমার ঘোষের সাথে। আপনার রীতিতে কি উন্নয়ন করা দরকার? ধন্যবাদ। অবশ্যই সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আদাব। আমার দৃষ্টিতে আমরা যে 17 বছরে আমাদের সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি, এই বঞ্চিতর দিকগুলো আমরা যেন সুন্দরভাবে আমাদের বিএনপি সরকার যদি গঠন করতে পারে, আমাদের উন্নয়ন বঞ্চিত যে চিত্রগুলো রয়েছে এগুলো যেন আমরা সুন্দরভাবে পূরণ করতে পারি। আমাদের অত্র নির্বাচনী এলাকায় একটা সুন্দর ভালো মনে হাসপাতালের অভাব রয়েছে। আমাদের কোনো রুগী দ্রুত অসুস্থ হলে আমাদের শহরে রেফার করতে হয়। আমরা যেন আমরা সুন্দর একটা হাসপাতাল এখানে পাই। আমাদের প্রধানমন্ত্রী বা যে হবে, যারা নেতৃত্বে থাকবে, তাদের কাছে আমাদের দাবি থাকবে। এছাড়া রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সব প্রতিষ্ঠানে আমরা আশানুরূপ উন্নয়ন দেখতে পাই, এটা আমাদের দাবি থাকবে। ধন্যবাদ। উনি জানালেন যে স্কুল কলেজের উন্নয়ন এবং ব্রিজ, কালভার্ট সহ হাসপাতালের দাবির প্রতিষ্ঠা করেছেন। এই ছিল বগুড়া থেকে। আপাতত ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুব সংক্ষিপ্ত বক্তব্যে উঠে এসেছে স্বাস্থ্য খাতে উন্নয়ন থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন এই বগুড়া 7 আসনের জন্য। আমরা আবারও ফিরবো আমাদের সহকর্মীর কাছে, কথা বলবো প্রার্থীদের সঙ্গে। তবে এ পর্যায়ে আপনারা দেখছেন জেডএসআর নির্বাচনের পথে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আরেকবার স্বাগত। দর্শক, আপনারা দেখছেন জেডএসআর নির্বাচনের পথে। বিরতির আগে আমরা কথা বলছিলাম 3জন প্রার্থীর সঙ্গে। তারা জানাচ্ছিলেন স্বাস্থ্য খাত থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন তারা করতে চান নির্বাচনে জয়ী হলে। আমরা আবারও যাবো আমাদের সহকর্মী বাবুর কাছে, আবারও কথা বলবো প্রার্থীদের সঙ্গে এই নির্বাচনকে নিয়ে। বাবু, নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রার্থীরা কি কি করতে চায় আসনের জন্য জানাবেন।
সমাজের প্রতিনিধি যে কথাটি বলেন হাসপাতাল এবং শিক্ষা স্থাপনের ব্যাপারে, সেই কথাটি জানতে চাইবো আমাদের আজকের অতিথি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তারেক লালুর কাছে, যে আসলে আপনারা কি করতে চান? আমার প্রথমেই মানুষের আর্থিক অবস্থা, এই 16 বছরে মানুষ একেবারেই নুয়ে গেছে। সবার যার যে অবস্থান ছিল সবাই একদম মানে কি বলবো মানবতার জীবন পালন করছে। তাদের দৈনন্দিন জীবনে কৃষকদের কৃষিকাজের সাহায্য, শ্রমিক কাজের সাহায্য, অন্যান্য যারা আছেন বিশেষ করে শিক্ষিত সমাজ যারা বেকার ঘুরছে, যারা এই 16 বছর তারা ইন্টারভিউ বোর্ডে যেতেই পারেনি বগুড়া হিসেবে, গাবতলী হিসেবে, তাদের জন্য কি করা যায় সেটা নিয়ে একটা পরিকল্পনার মাধ্যমে তাদেরকে একটা কাজে নিয়োগ করা, সেই ব্যবস্থা। এরপরে অবকাঠামো এবং রাস্তাঘাট যেগুলো আছে ক্রমান্বয়ে আমরা এই এলাকার যেটা করে থাকি আবারও করছি, যে যখন আমরা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছি ভোট চাওয়ার জন্য, কেন্দ্রের কমিটির সভাতে আমরা প্রত্যেকটি গ্রামের 3টি সমস্যা আমরা চিহ্নিত করে সেটি লিপিবদ্ধ করছি। অতীতে আমরা 6 সালে এটা 96 সালে এটা করেছিলাম এবং 2001 থেকে 6 পর্যন্ত আমরা তা বাস্তবায়ন করেছি। ওই একই রকম ফর্মুলায় আমরা প্রতিটি গ্রাম ভিত্তিক 3টা করে সমস্যা চিহ্নিত করব এবং যদি ক্ষমতায় আসি আগামী 5 বছরে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুল ইসলাম হেলালের সাথে। তার কাছে জানতে চাইবো যে বিএনপি সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য। ধন্যবাদ নিউজ 24। বিএনপি শতভাগ প্রস্তুত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, এই বগুড়া 7 নির্বাচনী এলাকা থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনে যখনই এই দেশ যে কোনো ধরনের ক্রাইসিস ফেস করছে, জিয়া পরিবার সেটি উত্তরণ করেছে। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে 1982 থেকে 1990 পর্যন্ত শহীদের শাসকের যে উৎখাতের আন্দোলন, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। এবং সর্বশেষ আপনারা দেখবেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দীর্ঘ 17টি বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে তিলে 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 গড়ে তোলা আন্দোলন 2024 সালের 5ই আগস্টে তার ফল বাংলাদেশের জনগণ ভোগ করছে। এবং আপনারা আরও একটি জিনিস জানেন, বরাবরই এই বগুড়া 7 এবং 6 আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পারিবারিক আসন। এই আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার নির্বাচন করে থাকেন এবং এইবারই প্রথম 2টি আসন থেকে জিয়া পরিবারের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনারা 2 জন 7 এবং 6 থেকে নির্বাচন করছে। বগুড়া জেলা বিএনপি তথা এই নির্বাচনী এলাকার সাংগঠনিকভাবে এবং সাধারণ জনগণ এত বেশি পরিমাণ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কাজ করছে, আমরা বাংলাদেশের মধ্যে এই 2টি আসনে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে ওনাদেরকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। উনি জানালেন যে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা একটু সর্বশেষ আরেকবার কথা বলতে চাই আমাদের আজকের অতিথি হেলালুজ্জামান তারেক লালুর সাথে, যে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যাপারে কোনো প্রস্তুতি আপনাদের রয়েছে কিনা বা চিন্তাভাবনা আছে কিনা। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ আমরা কথা বলছিলাম বগুড়া জেলার 7 আসন নিয়ে এবং সেখানকার প্রার্থীরা জানাচ্ছিলেন তারা যদি জয়ী হয় তারা কি করতে চায়, এবং দেখা যাচ্ছে সব দলই কিন্তু এখন একেবারেই প্রস্তুত নির্বাচনী প্রচারণা চালাতে এবং আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে। দর্শক, আজকের পর্ব এখানেই ছিল। এতক্ষণ আপনারা দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব আরও একটি জেলা এবং জানাবো সেই জেলার নির্বাচনকে ঘিরে সবশেষ পরিস্থিতি। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন জেডএসআরএম প্রেজেন্টস নির্বাচনের পথে।